হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো যেমন আমরা আগের এপিসোডে দেখেছিলাম, অ্যানসেস্টার জুই ইয়াংয়ের সব ডিসাইপলস একসাথে মিলে 6 হেডেড ঘোস্ট প্যাটার্নওয়ালা মেম্বারদের মেরে ফেলেছিল। তাদের প্রত্যেকে সেখান থেকে একটি করে ইঞ্চার পার্ল পেয়েছিল। এভাবে দেখতে দেখতে অ্যানসেস্টার জুই ইয়াংয়ের ইঞ্চার পার্লস মিলিয়ে মোট সংখ্যা সেখানে 6-এ পৌঁছেছিল। আর যখন তিনি সেগুলো একসাথে জোড়া লাগান, তখন সেগুলো মিলেমিশে একটি ম্যাপের রূপ নেয়। সেই ম্যাপের ভেতরে অক্টোপাস চেম্বার অফ কমার্সের বিভিন্ন ঘাঁটির অবস্থান স্পষ্টভাবে চিহ্নিত ছিল। একই সঙ্গে লেডি ম্যাট জ্যাং থেকে অ্যানসেস্টার জুই ইয়াং আরও জেনে গিয়েছিলেন যে যাদের গায়ে 6 হেডেড ঘোস্ট প্যাটার্ন চিহ্ন রয়েছে তারা সবাই অক্টোপাস চেম্বারের অন্তর্ভুক্ত। আর সেই কারণেই অ্যানসেস্টার জুই ইয়াং পুরো অক্টোপাস চেম্বারকে সম্পূর্ণভাবে ধ্বংস করার সিদ্ধান্ত নিয়েছিলেন। সেই সিদ্ধান্ত অনুযায়ী তিনি প্রথমে পৌঁছান শা চ্যাং মাইনে, যেখানে অক্টোপাস চেম্বারের লোকেরা দুর্বল গ্রামবাসীদের উপর অত্যাচার চালিয়ে জোরপূর্বক কাজ করাচ্ছিল। এটা দেখে অ্যানসেস্টার জুই ইয়াং শুধু সেখানে থাকা অক্টোপাস চেম্বারের সব লোককেই শেষ করে দেননি, বরং দুর্বল গ্রামবাসীদেরও মুক্ত করে দিয়েছিলেন। এরপর তিনি তার সব ডিসাইপলসকে নিয়ে অক্টোপাস চেম্বারের মূল ঘাঁটির দিকে রওনা দেন। আর এখান থেকেই শুরু হয় নেক্সট এপিসোড। এই এপিসোডের শুরুতে আমরা দেখি অ্যানসেস্টার জুই ইয়াং এবং তার সব ডিসাইপলস সেই ম্যাপ অনুসরণ করে এগিয়ে যেতে যেতে এক বিশাল মরুভূমি এলাকায় এসে পৌঁছেছে। চারদিকে শুধু বালু আর বালু, যতদূর চোখ যায় কিছুই দেখা যাচ্ছে না। কিন্তু তারা যতই অক্টোপাস চেম্বারের হেডকোয়ার্টারের দিকে এগোতে থাকে, হঠাৎ সেই মরুভূমিতে একটি ভয়ঙ্কর বালুঝড় উঠতে শুরু করে। মুহূর্তের মধ্যে সেটি বিশাল এক টর্নেডোর রূপ নেয়। এটি আসলে এক ধরনের প্রোটেক্টিভ ব্যারিয়ার, যা অনুপ্রবেশকারীদের আটকে দেওয়ার জন্যই তৈরি। টর্নেডো যত বড় হতে থাকে, ততই আকাশে বজ্রপাত আর থান্ডার লাইটনিং শুরু হয়। চারপাশ এতটাই ঘোলাটে হয়ে যায় যে কিছুই দেখা প্রায় অসম্ভব হয়ে পড়ে। তখন ব্যানেকো তাড়াতাড়ি চোখ বন্ধ করে বলে ওঠে, এখানে তো চারদিকে শুধু বালুই বালু, এমনকি আমার পক্ষে চোখ খোলা রাখাও কঠিন হয়ে যাচ্ছে। অক্টোপাস চেম্বার অফ কমার্সের এত বড় নাম, তারা এমন জঘন্য জায়গায় হেডকোয়ার্টার বানালো কেন? তার কথা শুনে অ্যানসেস্টার জুই ইয়াং ঠান্ডা দৃষ্টিতে সেই টর্নেডোর দিকে তাকান। তারপর হঠাৎ করেই তিনি নিজের ডিভাইন সুপ্রিম এনার্জি সামান করেন। আঙুলে হালকা এক ঝাঁকুনি দিয়ে তিনি শুধু একটি শব্দ উচ্চারণ করেন, ডেস্ট্রয়। মুহূর্তেই তার ডিভাইন এনার্জি গিয়ে আছড়ে পড়ে সেই টর্নেডোর উপর। ভয়ঙ্কর এক এনার্জি ব্লাস্ট হয়, আর সেই বিস্ফোরণের সাথে সাথে পুরো ছড়টাই সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে যায়। এখন সামনে পরিষ্কার দৃশ্য ভেসে ওঠে। এটা দেখে মেচু উত্তেজিত কণ্ঠে বলে ওঠে, এখন বুঝতে পারছি কেন অক্টোপাস চেম্বার এখানে হেডকোয়ার্টার বানিয়েছে। এমন মরুভূমি এলাকায় সোনা খুঁজে পাওয়া অনেক সহজ। কে জানে, হয়তো এখানে বিশাল কোনো খনিজ ভাণ্ডারও আছে। এই ধনী লোকেরা টাকা বাড়ানোর কৌশল ভালোই জানে, কিন্তু আমিও তাদের টাকা লুট করার জন্য পুরোপুরি রেডি। এই বলে সে 2টি স্টোরেজ ব্যাগস বের করে ফেলে। এটা দেখে ব্যানেকো আর বাকিরা বিস্ময়ে তাকিয়ে থাকে। তারা এসেছে অক্টোপাস চেম্বার ধ্বংস করতে, আর এই ব্যবসায়ী লেডি এখনও টাকা জমানোর স্বপ্ন দেখছে। তখন অ্যানসেস্টার জুই ইয়াং ঠান্ডা স্বরে বলেন, চলো সামনে বাড়ো। তার কথা শুনে সবাই চুপচাপ এগিয়ে যায়। এগোতে এগোতে অ্যানসেস্টার জুই ইয়াং অনুভব করেন কেউ দূর থেকে তাদের ওপর নজর রাখছে। তবুও তিনি সেটাকে পুরোপুরি উপেক্ষা করে সামনে এগিয়ে যান। এরপর দৃশ্য পরিবর্তন হয়ে শা চ্যাং সিটি দেখা যায়, যা সেই মরুভূমির মধ্যেই অবস্থিত। সেই শহরের ভেতরেই অক্টোপাস চেম্বার অফ কমার্সের বিশাল ম্যানশন দাঁড়িয়ে আছে, যেন পুরো শহরকে শাসন করছে। এরপর আমরা তাদের প্রধান হলঘরের দৃশ্য দেখি। সেখানে এক সৈনিক দৌড়ে এসে তার মাস্টারকে খবর দেয়, আমাদের পাঠানো সব ওয়ারিয়ার্স হঠাৎ করেই নিখোঁজ হয়ে গেছে। আসলে অক্টোপাস চেম্বারের লিডার যে ওয়ারিয়ার্সদের পাঠিয়েছিল ন্যানসেটকে হত্যা করতে, তারা সবাই মারা গেছে। তাই তাদের সঙ্গে কোনো যোগাযোগই সম্ভব হচ্ছিল না। খবরটা শুনে সেই লিডার, যার চেহারা একেবারে ইঁদুরের মতো, প্রচণ্ড রেগে ওঠে। সে চিৎকার করে বলে, তুমি কি বাজে কথা বলছো? কোথায় গেল তারা? আমি এত লোক পাঠিয়েছিলাম ন্যানসেটকে শেষ করতে, আর একজনও ফিরল না। তোমরা সবাই একেবারে অকর্মা। আজ আমি ন্যানসেট সম্পর্কে অনেক কিছু জানবো ভেবেছিলাম, আর এখন আমার নিজের লোকেরাই নিখোঁজ। আমি বটল স্পিরিট হল প্যালেসকে কি জবাব দেব? ঠিক তখনই তার চোখ পড়ে আরেক সৈনিকের দিকে, যে তাকে পাখা দিয়ে বাতাস করছিল। সে রাগে ফেটে পড়ে বলে, এভাবে কাজ করছো কেন? দ্রুত হাত চালাও, আমি একদম বাতাস পাচ্ছি না। যদি হাত 1 সেকেন্ডের জন্য থামে, তোমার 2টো হাতই কেটে ফেলবো। হুমকি শুনে সৈনিক দ্রুত হাত চালাতে থাকে, কিন্তু হঠাৎ তার একটা হাঁচি চলে আসে। ভাগ্য ভালো, ইঁদুরমুখ মাস্টারের দৃষ্টি সেদিকে যায়নি, নইলে তার প্রাণটাই যেত।
এরপর দুজন সৈনিক আরও দ্রুত হাত চালাতে থাকে। তবুও সেই চুয়া মাস্টারের গরম কমছিল না। সে নিজেও হাত নেড়ে বাতাস করতে করতে বিড়বিড় করে বলে, ইমর্টাল স্পিরিট হল প্যালেস প্রথমবার আমাকে এত গুরুত্বপূর্ণ কাজ দিয়েছে। যদি আমি সফল হই, হয়তো এই জঘন্য মরুভূমি এলাকা থেকে আমাকে ট্রান্সফার করে দেবে। এই নিকৃষ্ট জায়গায় আমি হাঁপিয়ে উঠেছি। এখান থেকে বের হতে পারলে পুরো ন্যাচুরাল রেলমি ধ্বংস করে দিতে পারি। এই কথা বলতে বলতে সে নিজের ঘাম মুছছিল, কিন্তু যখন সে তাকায় দেখে দুই সৈনিক দাঁড়িয়েই ঘুমিয়ে পড়েছে। এটা দেখে সে চিৎকার করে ওঠে, তোমরা সবাই অকর্মা, এখন আমার জন্য পাখাও করতে পারছো না। তার চিৎকারে তারা ভয়ে তড়িঘড়ি করে আবার বাতাস করতে শুরু করে, কিন্তু সে দাঁড়িয়ে রাগে গর্জে ওঠে, থামো, এক্ষুনি যাও, আমাদের নিখোঁজ লোকদের খুঁজে বের করো, আর যত দ্রুত সম্ভব ন্যানসেটের লোকদের খুঁজে তাদের সবাইকে শেষ করো। এই বামন টাক ইঁদুরমুখো মাস্টারের 3টে নামই যেন মানায়। তার কথা শুনে দুই সৈনিক মাথা নেড়ে মনে মনে ভাবে, এই বামন বস আমাদের সাথেই নিজেকেও মরিয়ে ফেলবে। তারা তৃতীয় সৈনিককেও নিয়ে বেরিয়ে পড়ে ন্যানসেটের লোকদের খুঁজতে। যদিও তৃতীয় সৈনিকটি যেতে চাইছিল না, কারণ তার সঙ্গীরা ইতিমধ্যেই নিখোঁজ হয়ে গেছে। তার সঙ্গীরা নিখোঁজ হয়ে যাওয়ার কারণেই সে ভীষণ ভয় পেয়েছিল। তবুও ওই দুই সৈনিক জোর করে তাকে সঙ্গে নিয়ে চলে যায়। তাদের চলে যেতেই সেই বামন মাস্টার সামনে কিভাবে এই জঘন্য এলাকা থেকে নিজেকে সরিয়ে নেওয়া যায় তা নিয়ে পরিকল্পনা করতে শুরু করে। এখন তোমাদের এখানে মর্টাল স্পিরিট হল প্যালেস সম্পর্কে একটু বলে দিই। মর্টাল স্পিরিট হল প্যালেস এক বিশাল অর্গানাইজেশন, যা শুধু 9 রেলমস নয়, পুরো ডিপ ইউনিভার্সের উপরও নিয়ন্ত্রণ করে। এমনকি এইসব রেলমস আর ডিপ ইউনিভার্সের ভেতরে যা কিছু ঘটে তার পেছনেও মর্টাল স্পিরিট হল প্যালেসেরই ইচ্ছা কাজ করে। কিন্তু যেদিন থেকে টান ন্যানসেট ন্যাচুরাল রেলমে পা রেখেছে, সেদিন থেকেই সবকিছু মর্টাল স্পিরিট হল প্যালেসের ইচ্ছার বিরুদ্ধে যেতে শুরু করেছে। তাই তারা যে কোনো মূল্যে টান ন্যানসেটকে নিজের পথ থেকে সরিয়ে দিতে চায়, আর সেই কাজটাই দেওয়া হয়েছে অক্টোপাস চেম্বারের লিডারকে। তবে শুধু টান ন্যানসেটই নয়, তাদের অ্যানসেস্টার জুই ইয়াংয়ের সাথেও বহু পুরনো শত্রুতা রয়েছে, যার বিস্তারিত আমরা আগামী এপিসোডগুলোতে জানব। আশা করি এখন তোমরা স্পিরিট হল প্যালেস সম্পর্কে পরিষ্কার ধারণা পেয়েছ। এবার ফিরে আসি মূল কাহিনীতে। সেই বামন মাস্টার যখন নিজের পরিকল্পনা নিয়ে ব্যস্ত, তখন হঠাৎ তার পেছন থেকে একটি কণ্ঠ শোনা যায়, ন্যানসেটের লোকদের খুঁজে বের করার কোনো দরকার নেই, কারণ তারা নিজেরাই তোমার শাচ্যাং সিটিতে চলে এসেছে। এই কথা শুনে টাক বামনটা পিছনে কাকায় আর দেখে আরেকজন ওল্ড মাস্টার অত্যন্ত অহংকার ভরে তার সিংহাসনে বসে আছে। তাকে দেখে বামন মাস্টার উচ্ছ্বসিত হয়ে বলে, যদি এমন হয় তবে আসতে দাও তাদের, আমি নিজেই তাদের স্বাগত জানাবো। আমার কাছে ডার্ক ইন মেটেরিয়াল দিয়ে তৈরি সিক্রেট ওয়েপন এখনও আছে। সেটা ব্যবহার করে আমি সেই তথাকথিত শক্তিশালী কাল্টিভেটর জুই ইয়াংয়ের স্পিরিটকে রিফাইন করব, যে তোমাদের পুরো ইমমর্টাল স্পিরিট হল প্যালেসকে নাকানি চুবানি খাইয়ে রেখেছে। তবে আমি অপেক্ষা করব কেন? আমি এখনই গিয়ে তাকে আর তার সব ডিসাইপলসকে শেষ করে দিই। তাতেই তোমাদের মর্টাল স্পিরিট হল প্যালেসের মিশনও সম্পূর্ণ হয়ে যাবে। এই কথা বলে সে দ্রুত বেরিয়ে পড়তে যায় অ্যানসেস্টার জুই ইয়াংকে মারতে। উচ্চতায় ছোট, বুদ্ধিতেও ছোট, আর সে কিনা মৃত্যুকেই মারতের কথা বলছে। ঠিক তখনই ওল্ড মাস্টার তাকে থামিয়ে বলে, থামো, তুমি তো দূরের কথা, এই ইউনিভার্সে কেউই জুই ইয়াংকে মারতে পারবে না, কারণ তাকে মারা সম্ভবই নয়। যদি সম্ভব হতো তবে ইমমর্টাল স্পিরিট হল প্যালেস অনেক আগেই সেটা করে ফেলত। এই কথা শুনে রাগে পাগল হয়ে যায় বামন মাস্টার। তার পুরো শরীর কাঁপতে থাকে। সে ঘুরে দাঁড়িয়ে চিৎকার করে বলে, তুমি কি বলছো? তোমাদের মর্টাল স্পিরিট হল প্যালেসই তো আমাদের এই মিশন দিয়েছে জুই ইয়াং আর তার সব ডিসাইপলসকে শেষ করতে, আর এখন যখন আমি সেটা করতে যাচ্ছি তখন তুমি বলছো তাকে মারা যায় না? এত জোরে সে চিৎকার করছিল যে তার মুখ থেকে থুতুও ছিটকে পড়ছিল। সে আবার বলে, তোমরা কি আমাকে বোকা ভেবেছ? তোমাদের সিক্রেট টেকনিক দিয়ে পাঠানো বার্তায় তো স্পষ্ট বলা হয়েছিল ন্যানসেটকে যত দ্রুত সম্ভব শেষ করতে হবে। তাকে মারতে গিয়ে আমার কত লোক নিখোঁজ হয়ে গেছে। এখন তুমি এসে বলছো জুই ইয়াংকে মারা যায় না? আমাকে এর এক্সপ্লেনেশন দাও, নইলে এখানেই তোমার প্রাণ নিয়ে নেব। সে ইমমর্টাল মাস্টারকে গালিগালাজও শুরু করে, কিন্তু ইমমর্টাল মাস্টার হালকা হাসি দিয়ে সব উপেক্ষা করে বলে, মর্টাল স্পিরিট হল প্যালেস জুই ইয়াংকে নয়, ন্যানসেটকে ডিস্ট্রয় করার আদেশ দিয়েছে। তুমি যা নির্দেশ পেয়েছ তা পূরণ করো। যদি সফল হও, এমন লাভ পাবে যা জীবনে কল্পনাও করনি।
এই কথা শুনে বামন মাস্টার নিজেকে শান্ত করে বলে, ঠিক আছে, আমি রাজি। সঙ্গে সঙ্গে ইমমর্টাল মাস্টার এক ঝটকায় টেলিপোর্ট হয়ে তার সামনে এসে দাঁড়ায়। চলে যাওয়ার আগে গম্ভীর স্বরে বলে, যেখানে আমরা তোমাকে সিক্রেট বার্তা পাঠিয়েছিলাম আর শপথ করিয়েছিলাম সেই জায়গাটা যতটা সম্ভব নিরাপদে রাখবে, বিশেষ করে জুই ইয়ংয়ের থেকে, বলে সে মুহূর্তে অদৃশ্য হয়ে যায়। তার চলে যেতেই বামন মাস্টার গর্জে ওঠে, জুই ইয়ংয়ের মধ্যে এমন কি আছে যে পুরো ইমর্টাল স্পিরিট হল প্যালেস তাকে ভয় পায়? সবাই ভয় পাক, আমি নিজ হাতে তাকে মারব। এরপর দৃশ্য বদলে যায়। শাচ্যাং সিটির এক বাজারে অক্টোপাস চেম্বারের লোকেরা গরিবদের ওপর অত্যাচার করছে, জোর করে কাজ করাচ্ছে। লাগাতার পরিশ্রমে তাদের অবস্থা এত খারাপ যে হাড় পর্যন্ত দেখা যাচ্ছে, তবুও প্রাণ বাঁচাতে কাজ করে যাচ্ছে। হঠাৎ এক ব্যক্তি দুর্বলতার কারণে ধীরে কাজ করতে শুরু করে। এটা দেখে অক্টোপাস চেম্বারের এক কাল্টিভেটের চিৎকার করে ওঠে, দ্রুত কাজ করো, আমরা তোমাদের দাস নই যে তোমাদের জন্য অপেক্ষা করব। বলেই সে তার চাবুক দিয়ে লোকটিকে নির্মমভাবে আঘাত করে। দুর্বল মানুষটা আঘাতে মাটিতে লুটিয়ে পড়ে, তার হাতে থাকা বাক্সটাও পড়ে যায়, ভেতরের সব ক্রিস্টালস ছিটকে পড়ে। ভয়ে কাঁপতে কাঁপতে সে নিজের কষ্ট ভুলে দ্রুত ক্রিস্টালস কুড়িয়ে আবার বাক্সে তুলতে থাকে। কিন্তু সৈনিক সব দেখে ফেলে। সে এগিয়ে এসে প্রচণ্ড রাগে তাকে লাথি মারতে মারতে বলে, অকর্মা, তোমার দ্বারা কিছুই ঠিকমতো হয় না। অসহায় মানুষটা তার পা জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলে, প্লিজ ইমর্টাল, আমাকে ক্ষমা করুন, আমি ইচ্ছে করে করিনি, আর কখনো এমন ভুল হবে না। সৈনিক গর্জে ওঠে, তুই নিকৃষ্ট কীট, আমাকে ছোটে সাহস হলো, এখন তোকে মরতেই হবে, তুই আমাদের আর কোনো কাজে লাগবি না। বলে সে তার ওয়েপন বের করে বিদ্রুপের হাসি দিয়ে বলে, চল, তোর মরার সময় হয়েছে। ঠিক যখন সে আঘাত করতে যায় তখন বজ্রগতিতে ফ্যাংয়ের ফ্লেম স্পিয়ার এসে তাদের মাঝখানে পড়ে। ফ্যাং নিজেও লাফিয়ে সেখানে উপস্থিত হয়। স্পিয়ার মাটিতে পড়তেই বিশাল এনার্জি ব্লাস্ট হয়। তার ধাক্কায় অক্টোপাস চেম্বারের সৈনিক অনেক দূরে ছিটকে পড়ে, অবস্থাও শোচনীয় হয়ে যায়। ফ্যাং কুল ভঙ্গিতে নিজের স্পিয়ারের ওপর ভর করে বলে, শুনেছিলাম তোমরা খুব নিকৃষ্ট, আজ গরিবের ওপর অত্যাচার করতে দেখে বুঝলাম যা শুনেছিলাম সব সত্যি, তোমরা ধনীরা সত্যিই ঘৃণ্য। তারপর রাগে চিৎকার করে বলে, তোমাদের মতো লোকের বেঁচে থাকার কোনো অধিকার নেই। সৈনিক তাচ্ছিল্য ভরে জবাব দেয়, বাচ্চা, তুমি জানো কি তুমি কোথায় এসে কাকে হুমকি দিচ্ছ? এটা আমাদের অক্টোপাস চেম্বার অফ কংগ্রেসের টেরিটরি, আর আমি হলাম অক্টোপাস চেম্বারের একজন মহান সোলজার। আমাকে হুমকি দিয়ে তুমি নিজের মৃত্যুকেই আমন্ত্রণ জানিয়েছ। এখন তুমিও এই গ্রামের লোকদের সঙ্গে মরার জন্য প্রস্তুত হয়ে যাও। কিন্তু সেই বেচারা সৈনিক তখন এইসব বলছিল, ঠিক তখনই হঠাৎ করে সে নিজের উপর এক ভয়ঙ্কর শক্তিশালী কিলিং ইন্টেন্ট অনুভব করল। সেই অনুভূতি তাকে কাঁপিয়ে দিল, আর সে আতঙ্কিত হয়ে ওপরের দিকে তাকালো। উপরে সে নিজের মৃত্যুকে দেখল, অ্যানসেস্টার জুই ইয়াং। তাকে দেখা মাত্রই সে এক মুহূর্তের জন্য ভয়ে জমে গিয়েছিল, কিন্তু ততক্ষণে তার সব সঙ্গীরাও সেখানে এসে পৌঁছেছিল। তাদের দেখে সে একটু সাহস পেল এবং দ্রুত তাদের আদেশ দিল ফ্যাংয়ের ওপর আক্রমণ চালাতে। তার কথা শোনা মাত্রই সব সৈনিক দ্রুত এগিয়ে গিয়ে ফ্যাংকে চার দিক থেকে ঘিরে ফেলল। কিন্তু তারা আক্রমণ করতে এগোতেই ফ্যাং নিজের স্পিয়ার ঘোরাতে শুরু করল, অত্যন্ত দ্রুত, প্রবল শক্তিতে। ফলে যেই তার কাছে আসছিল সে ফ্যাংয়ের লাথি খেয়ে পিছনে ছিটকে পড়ছিল। চোখের পলকে ফ্যাং একাই সবাইকে তুলে ছুঁড়ে ফেলল। এরপর সে প্রথম সৈনিকের কাছে গিয়ে প্রবল অ্যাটিটিউড নিয়ে বলল, তোমাদের ক্ল্যানের বাপের বাপ 10 ইনসেক্ট এখানে এসে গেছে, এখন তাড়াতাড়ি তোমাদের সব ডাস্ট আমাদের হাতে তুলে দাও, না হলে তোমাদের সবাইকে এখানেই মৃত্যুর ঘাটে নামিয়ে দেব। ফ্যাং তখনও তাদের হুমকি দিচ্ছিল, ঠিক তখনই মেচু এগিয়ে এসে তাকে থামিয়ে বলল, ফিল্মি ডায়ালগ বলা বন্ধ করো, সবকিছু তো তোমার সামনেই আছে, নিজেই নিয়ে নাও না কেন, ওরা তো ইতিমধ্যেই মাটিতে ধুলো চাটছে। এটা বলেই সে দ্রুত একটি বক্সের কাছে গিয়ে সেটি খুলে সব ট্রেজার নিজের স্টোরেজ ব্যাগে ভরতে শুরু করল। অ্যানসেস্টার জুই ইয়াং তখন বুঝে গিয়েছিলেন যে কাজটা একটু সময় নেবে, তাই তিনি নিজের হেল গডের সিংহাসন বের করে তার ওপর গিয়ে বসে পড়লেন। এদিকে নিং ইউজো খুব মনোযোগ দিয়ে ক্রিস্টালগুলো দেখছিল। সে বিস্মিত হয়ে বলল, লিং হাই ক্রিস্টাল, 9 সোল জেড, এগুলোর ভেতর তো ডিভাইন মেরু পর্যন্ত আছে। এগুলো সত্যি ভীষণ মূল্যবান মেটেরিয়াল। এই ট্রেজারগুলো দুনিয়ায় অত্যন্ত বিরল বলে গণ্য হয়, আর খুঁজে পাওয়া ভীষণ কঠিন, অথচ এখানে এগুলো এমন পরিমাণে আছে যেন খুব সাধারণ জিনিস। এই সময়ে লিনা ও বাকিরাও ট্রেজার বক্স খালি করতে এগিয়ে এলো। লিংজুই, রিংজুই আর হেইজ ইয়ানকে সতর্ক করে বলল, সাবধান থাকবে, এখানে আরও বিপদ থাকতে পারে, ট্রেজার নেওয়ার সময় পুরো সতর্কতা বজায় রাখবে। লিংজুইয়ের কথা শুনে লিনা আরেকটি ট্রেজার বক্স খালি করতে করতে বলল, আমার মনে হয় এখন আমাদের পুরো মনোযোগ সব ডাস্ট বক্স সম্পূর্ণ খালি করার দিকে দেওয়া উচিত।
এটা বলে সে বক্সটা ঝাঁকিয়ে পরীক্ষা করতে লাগল। সেটা দেখে ফাং দৌড়ে তার কাছে এসে বলল, রুকো রুকো, এই বক্স পুরো খালি করতে আমি তোমাকে সাহায্য করি। এভাবে সবাই ট্রেজার জড়ো করতে ব্যস্ত হয়ে পড়ল। লিস জান সব দেখছিল আর মুচকি হেসে ডংমিকে বলল, যদি এখানে এত ট্রেজার থাকে তাহলে নিশ্চয়ই এগুলো কোনো জায়গা থেকে খনন করে আনা হচ্ছে। মানে এদের একটা ঘর আছে যেখানে আরও অনেক বেশি ট্রেজার থাকবে, আর আমার আন্দাজ সেই ঘরটা সামনেই। সে আরও কিছু বলার আগেই ডংমি দ্রুত সেই ট্রেজার হাউস খুঁজতে ছুটে গেল। এগোতে এগোতে সে লুজ্যানকে উত্ত্যক্ত করে বলল, এই ট্রেজারগুলো আগে আমিই নেব। এটা বলেই সে নিজের গতি আরও বাড়িয়ে দিল। লুজ্যানও পিছিয়ে থাকার মানুষ নয়। সে সঙ্গে সঙ্গে নিজের থান্ডার লাইটনিং স্পিড ব্যবহার করে দ্রুত ডংমির পিছু নিল ট্রেজার হাউস খুঁজতে। এদিকে অক্টোপাস চেম্বারের ট্রেজার এভাবে লুট হতে দেখে লেডি ম্যাড জাওয়ান ভীষণভাবে স্তম্ভিত হয়ে গিয়েছিল। তার নিজের চোখকেই বিশ্বাস হচ্ছিল না। সে মাথায় হাত দিয়ে বলল, ওরা এমনভাবে ট্রেজার লুটছে যেন এগুলো তাদেরই সম্পত্তি, অক্টোপাস চেম্বারের নয়। এরপর সে অ্যানসেস্টার জুই ইয়াংয়ের দিকে তাকিয়ে বলল, 10 ইনসেক্টের লিডারকে দেখো, কি আরামে বসে আছেন, যেন এসবের কোনো পরোয়াই নেই। মনে হয় সবাই তার থেকেই সাহস পায়। হঠাৎ তার মনে একটা প্রশ্ন জাগল। সে নিজেকেই বলল, যদি তারা এত শক্তিশালী হয়, আমি কি কখনো সেই স্তরে পৌঁছতে পারব? আমাকেও যদি তাদের মতো শক্তিশালী হতে হয় তাহলে একটাই পথ, আমাকেও অ্যানসেস্টার জুইয়াংয়ের ডিসাইপল হতে হবে। আর তার জন্য আমাকে তার বিশ্বাস অর্জন করতে হবে। এই ভাবনা আসতেই তার মুখে এক চওড়া হাসি ফুটে উঠল। সে দ্রুত এগিয়ে গিয়ে নিঙ্গুকে বলল, আমার জন্য অপেক্ষা করো, আমিও সাহায্য করি। এভাবে লেডি ম্যাড জাওয়ানও তাদের সঙ্গে মিলে কাজ শুরু করল। কিন্তু এই সময় অক্টোপাস চেম্বারের সব সোলজার আবার নিজেদের সামলে দাঁড়িয়ে গেল। এবার তারা রাগে নিজেদের ওয়েপন বের করে সক্রিয় করল। তাদের লিডার এগিয়ে এসে স্যাড জ্যামকে হুমকি দিয়ে বলল, আমাদের সামনেই আমাদের অক্টোপাস চেম্বারে ট্রেজার লুট করার সাহস তোমাদের হলো কিভাবে? এর জন্য আমরা তোমাদের কাউকেই জীবিত ছাড়ব না। তার হুমকি শুনে ফ্যাং স্টোরেজ ব্যাগ মাটিতে ছুঁড়ে ফেলে আবার মারামারির জন্য প্রস্তুত হয়ে গেল। সে নিজের হেভি স্পিয়ার বের করে বলল, তোমাদের কে বলেছিল আমরা চলে যাচ্ছি? এটা তো শুধু শুরু। এখনও আমাদের তোমাদের পুরো অক্টোপাস চেম্বারের নাম নিশান মুছে ফেলতে হবে, তারপর যাব। ফ্যাংয়ের কথা শুনে ইংজুও এগিয়ে এসে নিজের সোর্ড বের করে তাদের দিকে তাক করে বলল, আমার সঙ্গী একদম ঠিক বলেছে, আর তোমরা এখনও তোমাদের সব ডাস্ট আমাদের হাতে দাওনি। আমাদের ক্ল্যান কাউকে ছাড়ে না যতক্ষণ না সে নিজের সব ডাস্ট আমাদের তুলে দেয়। তাদের কথা শুনে অক্টোপাস চেম্বারের সোলজাররা ক্রোধে ফেটে পড়ল। তাদের লিডার লোকজন নিয়ে সামনে এগিয়ে এসে বলল, যদি এমনই হয় তাহলে তোমরা নিজেদের মৃত্যুর স্বাদ নাও। এটা বলেই সে সোলজার হঠাৎ করে এগিয়ে এসে রিঙ্গুর ওপর আক্রমণ করতে শুরু করল। রিঙ্গু তার সোর্ড ব্যবহার করে কেবল তার সব আক্রমণ আটকাচ্ছিল না, বরং তার ওপর প্রতিহিংসা করে খুব কড়া মারপিট করছিল। এদিকে কিছু সোলজার ফ্যাংয়ের ওপর আক্রমণ করতে এগোয়। হ্যাঁ, 2 জন সোলজারকে ফ্যাং একটিমাত্র অ্যাটাক দিয়ে তুলে দূরে ফেলে দিয়েছিল। কিন্তু তৃতীয় সোলজার যখন তার ওপর আক্রমণ করতে এগোয়, তখন লিনা মাঝখানে এসে আক্রমণ করে তাকে তুলে তার সঙ্গীদের কাছে ফেলে দিল। এই লড়াই চলাকালীন নিঙ্গুর চোখ পড়ল সেই দুর্বল গ্রামের লোকেদের ওপর, যারা সেই ট্রেজার বক্সের পেছনে লুকিয়ে নিজের প্রাণ বাঁচানোর চেষ্টা করছে। এটি দেখে নিঙ্গু ধীরে ধীরে তাদের দিকে এগোতে লাগল। নিঙ্গুর কাছে এগোতে দেখে তারা ভয়ে পিছিয়ে গিয়ে বলল, না না, আমরা কিছুই করিনি, অনুগ্রহ করে আমাদের প্রাণ বাঁচান। আমরা কেবল শ্রমিক, যাদের এখানে জোরপূর্বক কাজ করানো হচ্ছে। গ্রামের লোকেরা ভয়ে এমনটাই ভাবছিল। ঠিক তখন নিংজু তার স্পিচিং পাওয়ার ব্যবহার করে তাদের বন্দি মুক্ত করে দেয়। এটি দেখে গ্রামের লোকেরা চোখে বিশ্বাস করতে পারছিল না যে সত্যিই কেউ তাদের মুক্ত করছে। তখন নিংজু তাদের শান্ত করতেই বলল, আমাদের ক্ল্যান তালসেকটিক নিরীহ মানুষের প্রাণ নেয় না। তোমরা সবাই নিরাপদে তোমাদের ঘরে ফিরে যেতে পারো। গ্রামের লোকেরা আনন্দে বলল, সত্যি কি? এবং তারপর দ্রুত তারা নিজের নিজের ঘরের দিকে চলে গেল। কিন্তু যাওয়ার পথে তারা থেমে দাঁড়ায় এবং দেখতেও থাকে অ্যানসেস্টার জুইয়ংয়ের ডিসাইপেলদের লড়াই, যারা অক্টোপাস চেম্বারের সোলজারদের একে একে পরাজিত করছে। এটি দেখে গ্রামের লোকেরা হঠাৎ ফিরে এসে নিঙ্গুর কাছে কৃতজ্ঞতার সঙ্গে ঝুঁকে বলল, আমাদের মতো আরও কিছু সাথীরাও অক্টোপাস চেম্বারের বন্দী, তাদেরও জোরপূর্বক কাজ করানো হচ্ছে। তারা আমাদের সিটি লর্ডও ছাড়েনি। আমরা আনন্দে আমাদের শাহচ্যাং সিটিতে বসবাস করছিলাম, কিন্তু একদিন অক্টোপাস চেম্বারের লোকেরা এসে আমাদের শহর ও মরুভূমি এলাকা দখল করে নিয়েছে। গ্রামের লোকেরা বলল, প্রায় 1000 বছর আগে অক্টোপাস চেম্বারের লিডার মরুভূমিতে হারিয়ে গিয়েছিল। তখন আমাদের সিটি লর্ড তাকে বাঁচিয়ে সাহায্য করেছিল, কিন্তু তখন তার চোখ পড়েছিল আমাদের ট্রেজারের ওপর।
তা দেখে তার লোভ জাগে। এরপর সে পুরো শহরের উপর আক্রমণ চালিয়ে আমাদের নিয়ন্ত্রণে নেয় এবং আমাদের সাহায্যের বিনিময়ে শহরকে এই অবস্থায় ফেলে দেয়। এই গল্প শুনে নিঙ্গুর মনেও খারাপ লাগল। তাদের সিটিলর্ড কেবল একজন যাত্রীর সাহায্য করেছিলেন, কিন্তু সেই যাত্রী বদলের নামে শহরকে বিপদে ফেলেছিল। এটি শুনে শুধু রিঙ্গু নয়, সবাই ক্ষুব্ধ হয়ে উঠল। ইংজু রাগে বলল, তোমরা যাদের সাহায্য করার প্রতিশ্রুতি দিয়েছিলে তাদের কি করল? তোমাদের মতো নীচ মানুষদের তো মৃত্যুর মুখোমুখি হতে হবে। কিছুক্ষণের আগে বলছিলে এই সব ট্রেজার তোমাদের, তোমরা তোমাদের লিডার থেকেও নীচ। লিংজুয়ের কথা শুনে সোলজার উল্টো বলে, কি হয়েছে যদি আমরা শহরের ওপর দখল করেছিলাম? দুর্বলদের ওপর শক্তিশালী শাসন করে, আমরা তাই করেছি, ভবিষ্যতেও করব। এরপর লিডার তার সঙ্গীদের উৎসাহিত করে বলে, এই যারা আমাদের উদ্দেশ্যের পথে দাঁড়াচ্ছে তাদের মৃত্যুর মুখোমুখি করে দাও। লিডারের কথা শুনে তারা দ্রুত এগিয়ে গিয়ে আক্রমণ করল। এটি দেখে ইংজু তার সোয়ার্ডে স্পিচ পাওয়ার ইনজেক্ট করে বলল, তোমরা নিজেদের অনেক শক্তিশালী ভাবো, আমি তোমাদের শক্তির চেয়েও বেশি দেখাবো। এরপর ক্যারেনজুই তার ফ্লাইং উইংস টেকনিক ব্যবহার করে সব সোলজারের ওপর এক অত্যন্ত শক্তিশালী আক্রমণ চালায়, কিন্তু তারা সামলাতেই পারছিল না। তখন হাজান তার আসুরা পাম্প টেকনিক ব্যবহার করে ওপর থেকে আক্রমণ চালায়। সোলজাররা একত্রে খুব কষ্ট করে প্রতিরোধ করছিল। লিনা তার প্রিজনার্স পাওয়ার রিলিজ করে বলল, আমি তোমাদের মারার আগে তোমাদের ভুল বুঝাবো। কালিনা তার পয়জন বাটারফ্লাই ব্যবহার করে তাদের ওপর আক্রমণ চালালো। এটি আঘাত করলে তাদের অবস্থা আরও খারাপ হয়ে যায়, কিন্তু একটি অ্যাটাক বাকি ছিল, ফ্যাংয়ের। ফ্যাং তার স্পিয়ার নিয়ে দ্রুত আক্রমণ করতে এগিয়ে গেল এবং একটি মাত্র খপ বা ভয়ানক আটাক দিয়ে সব সোলজারের খেলা শেষ করে দিল। যারা মারা গেল তারা সেজুয়ের সঙ্গে গিয়ে প্রশ্ন করল, অ্যানসেস্টার এবার কি করতে হবে? অ্যানসেস্টার জুইয়াং গোল টিউনে আদেশ দিল, সকলকে শেষ করে দাও, অক্টোপাস চেম্বারের কোনো সদস্য জীবিত বাঁচবে না। আদেশ দেওয়ার পর তারা দ্রুত আলাদা দিকে ছুটে গেল। তাজু নিজের অবস্থানে দাঁড়িয়ে অক্টোপাস চেম্বারের মিশনকে পর্যবেক্ষণ করতে লাগল। তার রাগ স্পষ্ট। তখন আমরা দেখতে পেলাম অক্টোপাস চেম্বারের মেইন হলের দৃশ্য, যেখানে হঠাৎ এক শক্তিশালী এনার্জি ব্লাস্টের সঙ্গে মেইন হলের দেয়াল সম্পূর্ণ ধ্বংস হল। এটি দেখে বন্ড মাস্টারের মনোযোগও সেখানে গেল। দেয়াল ভেঙে বেরিয়ে এলো তাজু। তার অসাধারণ এন্ট্রি দেখে বন্ড মাস্টার অবাক। বন্ড মাস্টার কিছু প্রশ্ন করতে চাইল, কিন্তু তাজুর চোখ খুলতেই ডিভাইন সুপ্রিম অর্ডার এত শক্তিশালীভাবে মুক্ত হল যে বন্ড মাস্টারও পিছনে হটে গেল। বন্ড মাস্টার অবাক হয়ে বলল, তুমি কে? এখানে আসার উদ্দেশ্য কি? অ্যানসেস্টার জুই ইয়াংকে দেখে বন্ড মাস্টার অবাক হয়ে বলল, তুমি জুই ইয়াং কি? বন্ড মাস্টারের কথায় হাস্যরস করে সাতাজু বলল, বস, এই নীচ মানুষও কথা বলতে পারে? বন্ড মাস্টার ক্রোধে চিৎকার করে বলল, নীচ মানুষ? তুমি কি বাজে কথা বলছো? তুমি জানো না তুমি কার কথা বলছো? আমি অক্টোপাস চেম্বারের মহান লিডার। কিন্তু তাজু পুরোপুরি উপেক্ষা করে কুল টুনে জিজ্ঞেস করল, তুমি কি ফরমেশন তৈরি করতে শিখিয়েছিলে? এরপর দৃশ্য পরিবর্তন হয়ে ডিপ ইউনিভার্সের দৃশ্য দেখায়। সেখানে ইমমর্টাল মাস্টার দ্রুত তার ইমমর্টাল স্পিরিট প্যালেসের দিকে এগোচ্ছে। হঠাৎ সে অনুভব করল কেউ তার পিছনে চলছে। সে ফিরে তাকিয়ে বলল, কে আছে? কে আমার পিছনে চলছে? কিন্তু সে ওকে দেখতে পেল না। আবার সামনে তাকিয়ে দেখল চাও ফাং এবং লিং জুই উপস্থিত। এটি দেখে তার বড় ধাক্কা লাগে। চাও ফাং কুল টুনে জিজ্ঞেস করল, তুমি কি সেই ইমমর্টাল মাস্টার যিনি ট্যালেন্ট সেট শেষ করতে চাচ্ছ? ইমমর্টাল মাস্টার আত্মবিশ্বাসীভাবে উত্তর দিল, হ্যাঁ আমি। কি করবে? চাও ফাং রাগে বলল, যে কেউ আমাদের ট্যালেন্ট সেট নষ্ট করতে চেষ্টা করবে আমি তাকে ডিপ ইউনিভার্স থেকে মুছে দেব। এবং রাগে সে তার ফিনিক্স মাসা সোল বের করল। এভাবেই এই অসাধারণ এপিসোড শেষ হলো।